বিক্রি বিজ্ঞাপন। রচনা বরণী পালাকার শেখ খোরশেদ আলী, সম্পাদনা নির্দেশনায় জয়ন্ত মুখার্জি, সহ নির্দেশনায় পল্লী বাংলার শ্রেষ্ঠ খলনায়ক রাজকুমার মন্ডল, পরিবেশনায় সবার প্রিয় সবার সেরা লোকশিক্ষার একমাত্র প্রতিষ্ঠান শিল্পী চক্র অপেরা। আলো ধ্বনি মন্ডল লাইট এন্ড সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার প্রভাত ও মাস্টার সূর্য, সুর মন্টু মালিক, আবাহ সন্তোষ হাজরা ও সুকুমার মালিক, দল ম্যানেজার অসিত চ্যাটার্জি, জেনারেল ম্যানেজার কুমার জিৎ, অলরাউন্ডার ভুবন চক্রবর্তী, ব্যবসায়িক পরিচালনায় আপনার আমার সবার পরিচিত ভালোবাসার একমাত্র মানুষ স্বপন কুমার মন্ডল। শুরু করছি শ্রীমতী সাবিত্রী মন্ডল প্রযোজিত, এস মন্ডল পরিচালিত শিল্পী চক্রবর্তী পরিবেশিত সামাজিক যাত্রাপালা। নিলামে উঠেছে মায়ের স্নেহ, সন্তান করেছে পথ। আধুনিক সমাজের সংবাদপত্রে ছাপা হচ্ছে মা বিক্রির বিজ্ঞাপন।
মা তুমি কোথায়? দাঁড়াও মা, দাঁড়াও। আমি এসেছি মা, আমি এসেছি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো মেয়েদের। আমি মাকে খুঁজে পাচ্ছি না। মা, মা তুমি কোথায়? দাঁড়াও মা, দাঁড়াও। মা, মা, মা তুমি কোথায়? মা, মা, মা। এই তো মা, মা, কাকু, কোথায় বলো মা, কোথায় বলো? চাকরি জীবনে এত বড় ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট আমি কখনো দেখিনি। নিহত শতাধিক, আহতের সংখ্যা গণনা চলছে। চারিদিকে মৃতদেহ এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এত মৃতদেহ। ওই তো একটা বৃদ্ধ মহিলাকে ধরে কান্নাকাটি করছে। ওকে কেউ এই যে শুনছো? বলছো এই মহিলা তোমার কে? তা তুমি ওইভাবে কান্নাকাটি করছো? আমার মা কথা বলছে না, কথা বলছে না, সারা দিচ্ছে না, সারা দিচ্ছে না। বাবা বলে ডাকছি, কখনো কথা বলছে না। তুমি কেঁদো না ভাই, তুমি কেঁদো না। আমি দেখছি তোমার মায়ের। দারুণ হয়েছে চাটা। তুমি শান্ত হও ভাই, আমি দেখছি তোমার মায়ের। I am so sorry. ভদ্র মহিলা তো মারা গেছে। এই যে শুনছো ভাই, শুনছো? তোমার মা জ্ঞান হারিয়েছে, কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে আসবে। তোমার অবস্থা ভালো নয়, চোখ মুখ কোনটা সব দাঁড় ফেটে করিয়ে গেছে, সারা শরীর রক্ত ভেসে যাচ্ছে। চলো ভাই চলো, তুমি আমার সঙ্গে হাসপাতালে চলো। আমি তোমাকে এখনই হাসপাতালে পৌঁছে দেবো। এসো ভাই এসো, তুমি আমার সঙ্গে এসো। আমার মাকে হাসপাতালে পৌঁছে দেবেন না স্যার? মা দেখুন না স্যার, দেখুন না, মায়ের সারা শরীর রক্ত জমে গেছে, মায়ের চোখ নাক মুখ সব ফেটে গেছে। দিন না স্যার, দিন না, আমাদের মা ছেলেকে আপনি হাসপাতালে পৌঁছে দিন না। আমরা মা ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবো। জানেন স্যার, আমার মা আমাকে ভীষণ ভীষণ সেবা করে। আমি না খেলে মা খাই না, আমি না ঘুমোলে মা ঘুমোই না। বাড়ি ফিরতে দেরি হলে মা রাস্তা দিকে চেয়ে বসে থাকে। দিন না স্যার, দিন না, আমাদের মা ছেলেকে। কি হলো স্যার? আপনি করে কথা বলছেন না কেন স্যার? বলুন না স্যার, বলুন না, আমাদের মা ছেলেকে আপনি হাসপাতালে পৌঁছে দেবেন তো? তোমার নাম? আকাশ। আকাশ। শোনো আকাশ, তোমার মা, আমার মা? তোমার মা মারা গেছে। কি বলেছেন? আমার মা, মা, মা! আকাশ, আকাশ তুমি। চিরজনম দুঃখিনী মা।
কিন্তু তোমাকে তো বাঁচতে হবে ভাই। তুমি আমার সঙ্গে হাসপাতালে চলো, আমি এখনই হাসপাতালে পৌঁছে দেবো। তুমি আমার কথা শোনো ভাই, তুমি আমার কথা শোনো। আকাশ, আকাশ, আকাশ। আপনি বড্ড বোকা। আমার মা ঘুমাচ্ছে, আমার মা ঘুমাচ্ছে। ওই দেখুন স্যার, কাকপক্ষী সবাই বলছে আকাশ সে আর মিথ্যে কথা বললো, তোর মা ঘুমাচ্ছে, তোর মা ছেলেটা এইভাবে পড়ে গেল কেন? তবে কি আকাশ সব? আকাশ, আকাশ, আকাশ না, বেঁচে আছে, ছেলেটা বেঁচে আছে। আজ ওর বড় দুর্ভাগ্য, ওর মা ওকে ছেড়ে চলে গেল, কিন্তু আমি মা ছেলেকে ফেলে রেখে যাই কেমন করে? একটা তরতাজা ছেলে আমার চোখের সামনে শেষ হয়ে যাবে? না না না, এটা কখনো হতে পারে না। আকাশকে আমি এখন হাসপাতালে নিয়ে যাবো, ওকে আমি সুস্থ করে দেবো। আমি স্টেশন মাস্টার কল্যাণ বেড়াচ্ছি, রেল কোয়ার্টারে স্বামী স্ত্রী থাকি। আজ থেকে আকাশও থাকবে আমার কোয়ার্টারে। আজ থেকে আমি ভাবলাম আকাশ আমার ভাই। পেশেন্ট কেমন দেখলেন ডাক্তার বাবু? জ্ঞান ফিরেছে, কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত। উপযুক্ত চিকিৎসক প্রয়োজন, খরচ ব্যয়বহুল। অতগুলো টাকা আপনি খরচা করবেন? কতগুলো টাকা খরচ হবে ডাক্তার বাবু? নির্দিষ্ট করে বলা তো সম্ভব নয়, তা 1 লক্ষ তো বটে। কি বললেন ডাক্তার বাবু? 1 লক্ষ? 1 লক্ষ? পেশেন্ট আপনার কে? নিশ্চয়ই ভাই। না না, আমার ভাই, আমার ভাই। আপনি কি করেন? আমি চাকরি করি। ভাইকে সুস্থ করতে না দাদা কষ্ট। আশা করি আপনি কতটুকু আনন্দ ইচ্ছুক। হ্যাঁ ডাক্তার বাবু, হ্যাঁ, দয়া করে আপনি আমার ভাইটাকে সুস্থ করে তুলুন। যত টাকা খরচ হয় আমি করবো, খরচা করতে আমি পিছপা হবো না। দয়া করে আমার ভাইটাকে আপনি সুস্থ করে তুলুন ডাক্তার বাবু। থ্যাংক ইউ। কি বলে গেল ডাক্তার বাবু? কি বলে গেল? খরচ হবে 1 লক্ষ টাকা। কিন্তু আকাশ তো আমার কেউ নয়, আকাশের সঙ্গে তো আমার রক্তের সম্পর্ক নেই। না 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 না, রক্তের সম্পর্কটাই বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষের মানবিকতা। উপযুক্ত চিকিৎসা হবে। বাবা মারা গেল তখন কোথায় ছিল তোমার মানবিকতা? অপ্রিজা, তুমি এই হাসপাতালে? তোমাকে কে বললো যে আমি এই হাসপাতালে আছি? বলো কি নাম সেটা তোমার জানো দরকার নেই। উত্তর চাইছো? উত্তর 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 উত্তর। তোমাকে তুমি যে 1 লক্ষ টাকা খরচ করলে টাকা ফেরত পাবে তো? কি বলতে চাইছো তুমি? আমার বাবা ছিল পেশা রিক্সা চালক, অ্যাক্সিডেন্ট করলো, হাসপাতালে ভর্তি করলো। ডাক্তার বাবু বললো উপযুক্ত চিকিৎসা প্রয়োজন, খরচ ব্যয়বহুল, প্রায় 1 লক্ষ। মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে। আমি তোমাকে বললাম বাবাকে 1 লক্ষ টাকা দিয়ে তুমি সাহায্য করো, কি বলেছিলে খেয়াল আছে তোমার? তোমার খেয়াল আছে তো অফিসার? তখন বাড়িটা ছিল আমার কমপ্লিট করতে দরকার ছিল 5 লক্ষ টাকা। কি বলতে চাইছো? তোমার মনে আছে তো সেই 5 লক্ষ টাকা আমি ব্যাংক থেকে লোন নিয়েছিলাম। আমার বাবা ছিল সম্পর্কে তোমার শ্বশুর মনে করেছিলে তো? শোনো অফিসার, তোমার অবান্তর প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আমি চিরদিন মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। তোমার অনুমতির কোনো প্রয়োজন বোধ মনে করছি না। আমি তোমার স্ত্রী। ধর্ম
স্বামীকে সাহায্য করা, বাধা দেওয়া নয়। আর্থিক সংকটের কারণে তোমার বাবার পাশে দাঁড়াতে পারিনি বলে তুমি যদি আমার মানবিক মূল্যবোধে বাধা দেওয়ার চেষ্টা করো, তাহলে আজ থেকে ভাবতে চেষ্টা করব কল্যাণ ব্যানার্জির স্ত্রী হওয়ার যোগ্যতা তোমার নেই। যাও না, তুমিও শুনে যাও আজকাল কল্যাণ ব্যানার্জি। ওই অদ্রিজা ব্যানার্জির কথা না শুনলে তোমার পরিণাম কিন্তু ভালো হবে না। তুমি যখন আমার বাবার পাশে ছিলে না, আমিও তোমার পাশে থাকলাম না। না বাবু না, যার বউ শুধু আমি চাই না, আমার পূর্বে আমার মাস্টার সেখানে যার বউ শুধু এখন একদিন খবর পেলাম অ্যাক্সিডেন্ট জামাই মারা গেছে। তারপর যাওয়াটা গেল সেখানে বিধবা হয়ে বাপের বাড়িতে ফিরে। তাই তো আমি ভগবানকে দেখে দেখে বলি, ওগো ঠাকুর, তুমি আমাকে চার বছর কি করো না, করো না, করো না। ও আমার গানের পাখি, গান শুনিয়ে গেল কোথায় রে? ও আমার গানের পাখি, গান শুনিয়ে গেল কোথায় রে? আজকে ফিরে গল্প কথা মনে নেই, আজকে ফিরে গল্প কথা মনে নেই। ও আমার গানের পাখি, শুনিয়ে গেল কোথায় রে? ও আমার গানের পাখি, গান শুনিয়ে গেল কোথায় রে? চোখের তারা স্বপ্নে ঢাকা, কোথায় চোখের তারা স্বপ্নে ঢাকা, সময় ঘিরে ঘিরে, সময় ঘিরে ঘিরে, কোথায় চোখের তারা স্বপ্নে ঢাকা, কোথায় চোখের তারা স্বপ্নে ঢাকা, সময় ঘিরে ঘিরে, সময় ঘিরে ঘিরে। শাশুড়ি মা সরে বসতে পারে না, আর স্বামী তো চোখ ফেরায় না, তাহলে আমার দুঃখ কিসের বলুন? এই জানি না বাবা, জানি রে, এই গায়ের কদের বাবা তোমার মতো 4 পর শুকিয়েছে, নিশ্চয়ই আগের জন্মের কম্ম বল ভালো ছিল তাই। ঠাকুরমশাই আপনি? বলছিলাম কি বাবা, এই আকাশকে দেখতে পাচ্ছি না। আর বলবেন না ঠাকুরমশাই, শাশুড়িমার ভীষণ শরীর খারাপ, একরকম বিছানা নিয়েছি, গায়ে কোনো ডাক্তার কোনো লোক ঢুকতেই পারলো না। তাই আজ ভোরে ট্রেনে আমার স্বামী শাশুড়ি মাকে নিয়ে কলকাতায় বড় ডাক্তারবাবুর কাছে গেছে। এতখানি হয়তো ডাক্তারবাবু চেম্বারে পৌঁছে যাবে। বাবা তাহলে তুমি বাড়িতে একলা আছো? বাড়িতে মাত্র আমরা 3 জন, আমি, আমার স্বামী আর শাশুড়ি মা। তাহলে স্বামী শাশুড়ি মাকে নিয়ে কলকাতায় গেল, আমাকে তো একাই থাকতে হবে ঠাকুরমশাই। বলছিলাম কি বাবা, তোমার ভয় করছি না? হয় আমার ঘর আমার সংসার, আমার আবার ভয় করবে কেন? হ্যাঁ যে কথা বলছি, পুজো শুরু করুন আর আমি ওদিকে কাজ দেখি। বলছিলাম কি বাবা, তোমার চা খাওয়া হয়ে গেছে? না, চা আমি খেলাম না, ছেলে মাকে নিয়ে কলকাতায় গেল, তাই ভোর রাতে উঠে আমি রান্না বান্না করে দিলাম, আর তার থেকেই আমি তো দুটো খেয়ে নিয়েছি। যাও বাবা যাও, তুমি বাড়ির কাজকর্ম করো আর আমি এদিকে পুজো শুরু করি। হ্যাঁ আপনি পুজো শুরু করুন, হ্যাঁ। আমি এলাম। ঠিক আছে ঠিক আছে। আকাশের বউটাকে দেখলাম, একটা তোর বলছি
একটা করলে কেউ শুনতেও পাবে না, যদি একটু আলতো করে জড়িয়ে ধরি, সত্যি কি ঠাকুর ঠাকুর ডাকবো ডাকবো ছড়িটাকে। আপনি এখনো পুজো শুরু করেননি? মন পড়ে আছে বৃন্দাবনে, তাই পুজো শুরু করতে দেরি হচ্ছে বৌমা। আমি ধূপ নিয়ে এলাম। ধূপ লাগবে না বৌমা, তুমি থাকলেই চলবে। কি বলেন? আমি থাকলেই চলবে? কথাটা তো ঠিক বুঝতে পারলাম না। যাক, আপনি পুজো শুরু করুন, আমি এলাম। বলছিলাম কি বৌমা, তুমি না থাকলে ঠাকুর পুজো নেবেন না। ঠাকুর মশাই, আপনি আমাকে বাজারে বের করেছেন তাই না? কি বলেন? বাড়ি থেকে আপনার সব কথা শুনলাম। বাড়িতে আমাকে একা পেয়ে আপনি যা খুশি তাই বলে চলেছেন। ভাবতে ঘৃণা হচ্ছে যে আপনি একজন ব্রাহ্মণ। আমি আমাকে হবে না, বেরিয়ে বলছি। বেরিয়ে যাবেন এই জন্যে যে আপনি ব্রাহ্মণ নন, আপনি চরিত্রহীন, আমি লঙ্ঘন। আমি চরিত্রহীন, আমি লম্পট, সহ্য করবে না ঠাকুর, সহ্য করবে না, রাত্রি বেরোবে না। আমি তোমাকে ইতিমধ্যে যার জীবনে অভিশাপের ঝড় উঠেছে, তাকে নতুন করে অভিশাপ দেওয়ার দরকার হবে না ব্রাহ্মণ তিলকচন্দ্র। বাবা, এ তুমি কি বলছো বাবা? কার জীবনে অভিশাপে ঝড় উঠেছে? যদি বলি তোর। বাবা হয়ে ঠাট্টা ছালে এই অলক্ষণের কথাগুলো তুমি বলতে পারলে বাবা? ঠাট্টা নয় রে মা, ঠাট্টা নয়, ছল চাতুরিও নয়। কলকাতা থেকে ফিরে রমেশ আমাকে যে সংবাদ দিল, অলক্ষণে হলো তার সত্য। সত্য? হে মা, সত্য। রমেশ তো তোমাকে কি বলেছে বাবা? হাওড়াগামী লোকাল ট্রেনের সঙ্গে মালগাড়ির মুখোমুখি ধাক্কা, আর সেই ট্রেনে ছিল তোর শাশুড়ি মার আকাশ। পুলিশ সূত্রে খবর, তোর শাশুড়ি মা ঘটনাস্থলেই মারা গেছে। আকাশকে থামলে কেন? থামলে কেন বাবা? বলো আকাশকে। আকাশকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো বলো না, ওই অলক্ষণের কথাগুলো তুমি বলো না বাবা, ওই অলক্ষণের কথাগুলো তুমি বলো না। পুলিশ মিথ্যা কথা বলেছে, পুলিশ আকাশকে খোঁজেনি বাবা। ও বাবা, তুমি আমাকে ঘটনাস্থলে নিয়ে চলো বাবা, আমি আমার স্বামীকে খুঁজে নেবো। চলো বাবা, চলো না, তুমি আমাকে ঘটনাস্থলে নিয়ে চলো বাবা, তুমি আমাকে ঘটনাস্থলে নিয়ে চলো বাবা, তুমি আমাকে ঘটনাস্থলে নিয়ে চলো। একই ট্রেনে যাত্রী মা ও ছেলে, মা মারা গেল, ছেলে বেঁচে থাকতে পারে না। ছুটি সিঁদুর মুখে ফেলতে বলো, সাদা ভেঙে ফেলতে বলো। হিন্দু সমাজের নিয়ম না মানলে তোমাদের বাবা মেয়েকে গ্রাম ছেড়ে বেরিয়ে যেতে হবে। বেঁচে থাকতে করলি না দোয়া, আরে মরি যেতে বেঁচে যাচ্ছি গোয়া। বাবা, ও বাবা, তুমি বলো না বাবা, তুমি বলো না, তোমার জামাই যদি বেঁচে থাকে তাহলে তার সামনে বিধবার সেজে আমি দাঁড়াতে পারবো না? বলো না বাবা, বলো না, আমি এখন কি করবো? আমার কি করা উচিত? তুমি আমাকে বলে দাও বাবা, আমার কি করা উচিত? তুমি আমাকে বলে দাও, বলে দাও, বলে। সমাজের বাইরে তোমরা কেউ নই রে মা, এই গ্রামে থাকতে হবে। তাই আমিও বলছি, তুই শাখা সিঁদুর মুছে দে। বাবা, বাবা, তুমিও বলছো? আমি কেন কেন বলবো না রে হতভাগী, কেন বলবো না? মা ও ছেলে একই ট্রেনের যাত্রী, মা মারা গেল, ছেলে বেঁচে থাকতে পারে না। পারে বেঁচে থাকতে পারে বাবা, বেঁচে থাকতে পারে। আমার মন সাই দিচ্ছে বাবা, আকাশ বেঁচে আছে বাবা। ও বাবা, তুমি বাড়িতে যাও, তুমি বাড়িতে যাও, আর আমি হয়তো তাড়াতাড়ি ঘটনাস্থলে কোন জঙ্গল নদী নালা থাকবে, তুমি তাদের কথা করে আমার স্বামীকে খুঁজো। আমি বাড়ি ফিরবো, আর না হলে যাওয়াই আমার শেষ যাওয়া, শেষ যাওয়া, শেষ যাওয়া। অনন্যা, তুই ও আমার গানের
থেকে যেদিন কেড়ে নিয়ে হলো শাসনের সেদিন থেকে উন্মুক্ত হয়ে গেল এই বিয়াদুক তৈরির ইচ্ছে। এই ছবি পারবো না বলে চলবে, পারবো না বলে চলবে। নতুন সংবাদপত্র বিজ্ঞাপনের চমক অবশ্যই চাই, তাইলে নতুন সংবাদপত্র বিক্রি হবে না। কিন্তু স্যার চমকপত্র বিজ্ঞাপন মাথায় কিছুই আসছে না। কয়েকজন সংবাদদাতাকে আমি বললাম চমকপত্র বিজ্ঞাপন দিন, কেউ দিতে পারলো না। একজন অবশ্য বললো আমরা যদি কাস্টমারদের চাহিদা পূরণ করতে না পারি তাহলে চমকপত্র বিজ্ঞাপন দিয়ে কি লাভ হবে স্যার? ছবি তুই স্যার আমি বলছি কি আপনি বড় ঠিক করুন, আপনি বড় ঠিক করুন চমকপত্র বিজ্ঞাপন কি দেওয়া যেতে পারে। ননসেন্স। আচ্ছা ছবি তুই কতদিন লেখাপড়া করেছিস? স্যার বিয়ে পাস। বিয়ে পাস, অথচ এখনো বিয়ে করেছিস। তাহলে কি করে ঠিক করবি চমকপদ বিজ্ঞাপন? স্যার আপনি আমি কিন্তু ঠিক করে পেলাম। আপনি ঠিক করেছেন স্যার? বলুন না স্যার, বলুন কি ঠিক করলেন বলুন স্যার, বলুন। শুনবি আমি কি ঠিক করলাম? হ্যাঁ হ্যাঁ স্যার বলুন বলুন। তবে শোন, হ্যাঁ। আগামী দিনে সংবাদপত্রে ছাপা হবে মা বিক্রির বিজ্ঞাপন। কি বলেছেন? মা বিক্রির বিজ্ঞাপন? মা বিক্রির বিজ্ঞাপন অতীতে যে ছাপা হয়নি, মানুষ যে কোনদিন কল্পনা করতে পারেনি। আর তবেই তো বাড়বে সংবাদপত্রের চাহিদা। স্যার 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 আমি বলছি কি আপনি একবার ভালো করে ভেবে দেখুন স্যার, ভালো করে চিন্তা করে দেখুন আপনার এই বিজ্ঞাপন থেকে কোনো ব্যক্তি যদি মা কিনতে চায় আপনি দিতে পারবেন? স্যার নিশ্চয়ই দিতে পারবো। কেউ যদি কাগজে বিজ্ঞাপন দেখে আমার কাছে মা কিনতে আসে, আমি তাকে ফিরাবো না। কেন ফিরাবো? কেন ফিরাবো? বাড়িতে আমার বুড়ি মা তো আছে। কি বলেছেন? আপনি আপনি কাকিমাকে বিক্রি করে দেবেন? দেবো, ছবি দেবো। ব্যবসা বিপুল চাহিদার সাথে আমি আমার মাকে বিক্রি করতেও রাজি আছে। এ আমি কি শুনলাম? তুই আমাকে বিক্রি করে দিবি? আরে ছবি শোন শোন শোন, আবার পাগলি মায়ের কথা শোন। বলে কিনা আমাকে বিক্রি করে দিবি। আচ্ছা মা, তোমার এতখানি বয়স হলো, তুমি কোনোদিন শুনেছো যে মা বিক্রি হয়েছে? বলো শুনেছো? না, মানে আমি- শুনোনি? শুনোনি তাই তো। আরে বাবা, আমি তো একটা কথার কথা বললাম। ছবি আরে ছবি যা জলদি যা, মায়ের হাতে খাবার টিফিন বক্সটা নাকি পাশের রুমে রেখে যায়। যা জলদি যা, জলদি যা। কেন খোকা তুই খাবি না? এতখানি বেলা হয়ে গেল, খেয়ে নে। বিজ্ঞাপনটা ছাপার কাছে ভীষণ ব্যস্ত আছি মা, পরে খেয়ে নেবো। ছবি তুই যা। দিন কাকিমা। তুইও খেয়ে নিস সবই, আমি দুজনের জন্যই খাবার নিয়ে এলাম। কাকিমা আমি মাস মাইনের কাজের ছেলে, স্যারের সাথে আমার কোনো খাবারের কথা হয়নি কাকিমা। আমি যদি এই খাবার খাই আর স্যার যদি আমার টাকা কেটে নেন তাহলে অসুস্থ মায়ের মুখে ওষুধ উঠবে না। কি বললি তোর মা? দীর্ঘদিন শয্যাগত। গত বছরই বাবা গত হয়েছে, মায়ের চিকিৎসা ভার এখন আমার উপর। বড় ডাক্তার দেখাচ্ছি কাকিমা, কিন্তু কিছুতেই মা সুস্থ হয়ে উঠছেন না। কত খারাপ থেকে আমি আমার পড়াশোনাটা বন্ধ করে দিলাম, এই প্রেসে কাজ নিলাম। যে কত টাকা মাইনে পাই ঠিক মতো মায়ের মুখে ওষুধ ওঠে না, আমাকে টাকা ধার করতে হয়। মাইনে পাওয়ার পর সেই টাকা আমি কিছু কিছু করে শোধ করি। এবার আপনি বলুন কাকিমা, এই খাবার খাওয়ার জন্য স্যার যদি আমার টাকা কেটে নেন তাহলে অসুস্থ মায়ের মুখে ওষুধ উঠবে। তুই তোর অসুস্থ মাকে এতখানি খেয়াল করিস? কাকিমা, মা যে পৃথিবীর অমূল্য সম্পদ, তার যে তুলনা হয় না কাকিমা, তার যে তুলনা হয় না। কজন ছেলে বোঝে বল? সবাই যদি বুঝতো তাহলে বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে বিছানা দিয়ে বসে থাকতে হতো না। তাই তো খোকাকে বলি, থাক থাক মা, তোমার এখানে কিছু বলার দরকার নেই। তোমার যা কিছু বলার আছে বাড়িতে গিয়ে বলবে, কেমন? ছবি আরে ছবি যা জলদি যা, খাবারের টিফিন বক্স রেখে তাড়াতাড়ি ফিরাই, বিজ্ঞাপনটা ছাপতে হবে। অমনে বিজ্ঞাপন নাই বা ছাপলি না খোকা। তুই ব্যবসা বুঝো না, ব্যবসা বুঝো না। মাল আসল নকল যাই হোক না কেন, বিজ্ঞাপনের চমক চাও। কিন্তু খোকা, আচ্ছা মা, তুমি এত ভাবছি কেন বাবা? কেন তো ভাবছো? তুমি ভাবছো আমি তোমাকে বিক্রি করে দেবো? বললাম তো, পৃথিবীতে আজ পর্যন্ত মা বিক্রি হয়নি। কিরে সৌভিক, তুই শুনেছিস যে মা বিক্রি হয়েছে? না স্যার, শুনিনি স্যার। কিন্তু স্যার এই প্রকৃতি যে ধীরে ধীরে নিয়ম পাল্টে ফেলছে স্যার। এই প্রকৃতি তো অতীতের চিন্তা করতে বাধ্য নয়। তাই বলছি স্যার, বল বল বল। তার যতক্ষণ আছে অমর্যাদা করবেন না স্যার,
দাদা করবেন না, অমর দাদা করবেন না। ননসেন্স, জ্ঞান দিয়ে গেল। মা, ও মা, 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 তোমার এখানে থেকে যাও, বাড়ি ফিরে যাও। তোর সঙ্গে আমার কিছু কথা ছিল খোকা। কথা, হ্যাঁ বলো বলো। সংবাদপত্রে প্রেস করলে ভালো কথা, মাথা ঠান্ডা করে চালা। সংবাদপত্রের অফিসে যেন জুয়ার আড্ডা বসাচ্ছে, বাড়িতে জুয়ার আড্ডা বসে সম্পত্তিগুলো নষ্ট করে, পুলিশের তরফে চোখ নষ্ট করে, পা নষ্ট করে, বাকি শুধু টাকা রেখেছিলাম তাই আবার প্রেস করলি। এবার যদি মাথা ঠান্ডা করে প্রেস দেখবার না করে এসে, তাহলে তোকে পথে বসতে হবে। পথে যাতে বসতে না হয় তাই তো বিজ্ঞাপনের চমক দিচ্ছি গো মা। এই বিজ্ঞাপনের চমক তোমার খোকাকে কোথায় পৌঁছে দেবে তুই ভাবতে পারছো না। আজ তোমার খোকা সাইকেল চড়ছে, কদিন পর দেখবে তোমার খোকা গাড়ি চড়ছে। ঠাকুর যেন তাই করে রে খোকা, ঠাকুর যেন তাই করে। ওকে নিয়ে আমি বড় চিন্তায় আছি। ছেলে রোজগারি নয়, খাবে কি? তোর বাবা আমাকে কই কই করে বলেছিল, বসুন্ধরা ছেলেকে লক্ষ্য রাখবে, দেখবে ছেলে যেন মাতাল লম্পট না হয়ে যায়। আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম, চিন্তা করো না বসে, চিন্তা করো না, দেখবে খোকা নিশ্চয়ই আমার কথা শুনবে। বলো মা, বলো, আমি তোমার কথা শুনছি তো, বলো। নিজেকে জিজ্ঞাসা করে না। মা, 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 তোমাকে জিজ্ঞাসা, তোমাকে বলো না মা, বলো, আমি তোমার কথা শুনছি তো নাকি? আমার কথা শুনলে তাহলে বাড়িতে জোয়ার আড্ডা বসে সম্পত্তিগুলো নয় করছিস না। আমার কথা শুনলে পুলিশের তারা খেয়ে চোখ নষ্ট করছিস, নষ্ট করছিস। আরে খোকা! যে ছেলে মা বাবার কথা না শোনে তার দশা এমনই হয়। মা, মা গো, যতই তুমি রাগ অভিমান করো, আমি কিন্তু তোমার প্রিয়াদব ছেলে। পৃথিবীতে আজ পর্যন্ত যা ঘটেনি ঘটাবো আমি। পৃথিবীতে আজ পর্যন্ত যা শোনা যায়নি শোনাবো আমি। তাই তো আমি ছাপতে চলেছি বিক্রির বিজ্ঞাপন। শিক্ষকের হাত থেকে যেদিন কেড়ে নেওয়া হলো শাসনের বেল, সেদিন থেকে উন্মুক্ত হয়ে গেল এই বিয়াদব তৈরি। না না না, এই অগ্নি যেমন যোগ্য ঝামেলা করবে না। আকাশ সমাজকে যে আমি তার সেবা যত্ন করবো। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, অদ্রিজা, আকাশের মুখের পানে একটু ফিরে তাকাও। আমি জানতে চাইছি ওকে তুমি হাসপাতাল থেকে কোয়ার্টারে নিয়ে এলে কেন? আকাশ যদি বাড়ির ঠিকানা বলতে পারতো, ওকে আমি কোয়ার্টারে নিয়ে আসতাম না, ওকে আমি বাড়িতেই পৌঁছে দিতাম। আকাশ কেন বাড়ির ঠিকানা বলতে পারছে না? তুমি 1 লক্ষ টাকা খরচ করলে যে। তখন ডাক্তারবাবু বলেছিলেন উপযুক্ত চিকিৎসা করালে আকাশ মানসিকভাবে সুস্থ হয়ে উঠবে, কিন্তু না, আকাশ মানসিকভাবে সুস্থ হয়ে উঠল না। দিনের পর দিন তার পাগলামি আরো বেড়ে গেল। এখন তার মুখে একটাই কথা, আমার মাকে ফিরিয়ে দাও, আমার মাকে ফিরিয়ে দাও। আমাদের কথা পাগলের পাগলামি সামাল দেওয়ার সময় আমার এখন নেই। সারাদিন কোয়ার্টারে এটা ওটা করতে আমার সময় চলে যায়, তারপর দুঃখ ঝামেলা করানো আমার পক্ষে সম্ভব নয়। তুমি বের করে দিলে ও যাবে কোথায়? যেদিকে যেতে মন যাবে। যাবে কি? পাগলের যা খাই উচ্ছিষ্ট। আকাশ যদি তোমার নিজের ভাই হতো তাহলে এ কথা বলতে পারবে যে উচ্ছিষ্ট হয়ে বেঁচে থাকো। জ্ঞান দিচ্ছ? তোমাকে জ্ঞান দেওয়ার মতো দুঃসাহস আমার নেই। আমি শুধু অনুরোধ করে বলছি, আকাশের মুখের বলে একটু ফিরে তাকাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আকাশ সুস্থ হয়ে বাড়ির ঠিকানা বলতে পারলে ওকে আমি বাড়িতেই পৌঁছে দেবো। আকাশের দেখভাল করার দায়িত্ব তুমি নেবে তো? আমাকে কথা দাও, তুমি নেবে তো? আমি ছিদ্রগ্রাণী নয়,
চাও, যদি বিবাহিত জীবন সুখে শান্তিতে কাটতে চাও, তাহলে ওই রাস্কেলটাকে এখান থেকে বের করে হাসছো। সত্যি আফ্রিজা, তোমার তুলনা শুধু তুমি। কানে খুলে শোনো আফ্রিজা, আকাশ এ বাড়িতে আছে, এ বাড়িতেই থাকবে। প্রয়োজন হলে তুমি এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। সামনে কথা বলো কল্যাণ ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি। কোথায় আছো মা গো তুমি? যাও গো আমায় থেকে, কোথায় আছো মা গো তুমি? যাও গো আমায় থেকে, তোমার কোলে ঘুমাবো, তোমার কোলে ঘুমাবো আমি মনের চির সুখে, মনের চির সুখে, মনের চির সুখে। ওই আকাশের কোন কোণে আছো মা, ওই আকাশের কোন কোণে আছো মা, এদিক ওদিক খুঁজে ফিরি, এদিক ওদিক খুঁজে ফিরি, তোমার দেখা আমি পাই না, তোমার দেখা আমি পাই না। ওই আকাশের কোন কোণে আছো মা, ওই আকাশের কোন কোণে আছো মা, এদিক ওদিক খুঁজে ফিরি, এদিক ওদিক খুঁজে ফিরি, তোমার দেখা আমি পাই না, তোমার দেখা আমি পাই না, তোমার দেখা। এইটা আমি স্যারকে খুঁজে পেয়েছি, আমার মাকে ফিরিয়ে দেওয়ার বয়ে স্যার এখানে লুকিয়ে আছে। তুমি হাত পাঠালো বললে, আকাশ তুই আমার সঙ্গে চল, আমি তোর মাকে ফিরিয়ে দেবো। যাও যাও, আমার মাকে ফিরিয়ে দাও, আমার মাকে ফিরিয়ে দাও। আমার মাকে ফিরিয়ে না দিলে আমি তোমাকে ছাড়বো না, আচ্ছা করে মারবো, খুব করে মারবো। আমি জানতে চাইছি একটা পাগলামি করবার জায়গা না বাড়ি। কে গো তুমি, কে? আমি কে সেটা তোর জানা দরকার নেই, আমি যা বলবো সেটা তোর জানা দরকার আছে। যা দূর হয়ে যায়, একটা কথাও বলবে না। পাগলের পাগলামি তুমি সহ্য করতে পারো, আমি নয়। পাগলা তুমি বের করে দাও। তোমার অনেক ঔদ্ধত্য আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। আকাশকে ভাই বলে কাছে টেনে নিতে না পারো, তাতে আমার কোনো দুঃখ নেই। ওকে ছেলে বলে কোলে তুলে নিতে না পারো, তাতে আমার কোনো আফসোস নেই। কিন্তু সাবধান, আঘাত করার অধিকার আমি তোমাকে দিলাম না। স্যার হাত পাঠানো বললে তোমার ঘরে আমার মা আছে, এই বুঝি আমার মা। তুমি 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 আমার মা, তুমি আমার মা। দূর হয়ে যায়। মাগো তোমার সিঁড়ি তোমার সিঁড়ি
কাঁদিস না রে, হতভাগা কাঁদিস না। ওরে আমি তো আছি, ওরে তোর দাদা তো আছে। ভাই ভাই আকাশ আয়, আমার বুকে আয় ভাই, তুই আমার বুকে আয়, আমার বুকে আয়। ছি ছি অদ্রিজা, ছি। ভগবান তোমার কোলে সন্তান দেয়নি কেন জানো? তোমার মা হওয়ার যোগ্যতা নেই। আপনার বাবা হওয়ার যোগ্যতা আছে তো কল্যাণ বাবু। শুকর একাধিক বাচ্চার জন্ম দেয়, আপনি কিন্তু একটা বাচ্চার জনক হতে পারলেন না। রিক্সাওয়ালার মেয়ে স্বামীর সম্মান কতটুকু বুঝবে? আকাশকে যখন আমি হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসি, তখন ডাক্তার বাবু আমাকে বারবার বলেছিলেন, কল্যাণ বাবু, আকাশ যদি আপনার নিজের ভাই না হয় তাহলে ওকে বাড়িতে নিয়ে যাবেন না, কারণ ওর দরকার একটা মা। আপনার স্ত্রী মা হতে চাইবেন তো? চাইল না। বাবু, আমার স্ত্রী মা হতে চাইল না, কিন্তু আকাশকে যদি ওর মায়ের কাছে ফিরিয়ে দিতে না পারি তাহলে ও কোনোদিন মানসিক ভাবে সুস্থ হয়ে উঠবে না। কিন্তু আমি মা কোথায় পাবো? আমি কোথায় পাবো মা? তুমি ভাবছো? না না, ভেবে ভেবে শরীর নষ্ট করো না। ওই দেখো আতর পেটে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? আমার বাবাকে ডাকে, কথা বলছে, কথা বলছে? আমার মামাকে ডাকছে। আমি যাচ্ছি মা, আমি তোমার কাছে যাচ্ছি। আমি না যাবো। ওই তোমার দেখা আমি পাই না, তোমার দেখা আমি পাই না। আকাশ, তোর মনের কষ্ট আমি বুঝি রে, আমি বুঝি, কিন্তু আমার তো কিছু করার নেই, আমার কিছু করার নেই। ওরে হতভাগা, এই পৃথিবীর বাজারে যদি মা কিনতে পাওয়া যেত তাহলে তোর জন্য আমি একটা মা কিনে এনে দিতাম, কিন্তু আমি মা কোথায় পাবো? কোথায় পাবো মা? আমাকে কে বলে দিতে পারবে যে এই পৃথিবীর কোন বাজারে মা কিনতে পাওয়া যায়? সংবাদপত্র আজকে সংবাদ পড়েছেন স্যার? না, পড়া হয়নি। দেখুন স্যার, দেখুন, পড়ুন। আজকে সংবাদপত্রে ছাপা হয়েছে মা বিক্রির বিজ্ঞাপন। মা বিক্রি? কই দেখি 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 দেখি। দেখুন স্যার, দেখুন, পড়ুন স্যার, পড়ুন পড়ুন। ফের সংবাদপত্রের চাহিদা বাড়ানোর জন্য এই বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। আপনি ভুল করছেন স্যার। যিনি এই বিজ্ঞাপন ছাপিয়েছেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। এই সংবাদপত্রের সম্পাদক মিস্টার রাঘব রায়। কি নাম বললেন? রাঘব রায়। রাঘব রায়? রাঘব বাবু নিজেই বিজ্ঞাপন দিয়েছেন? ভদ্রলোক একটা ঠক। না স্যার, উনি যখন আমাকে এই বিজ্ঞাপন ছাপতে বললেন আমি ওনাকে বলেছিলাম যে স্যার, আপনি যে বিজ্ঞাপন ছাপতে বলছেন, বাই চান্স কোনো ব্যক্তি যদি মা কিনতে চাই আপনি দিতে পারবেন তো? তখন রাঘব বাবু কি বললেন? উনি হ্যাঁ বলেছিলেন। আর উনি যে হ্যাঁ বলবেন তা আমি জানতাম স্যার। তার কারণ রাঘব বাবু একজন পাক্কা জুয়ারি। প্রতিদিন বাড়িতে জুয়ার আড্ডা বসে। কিন্তু বিশ্বাস করুন স্যার, একদিনও জুয়া জিততে পারেননি। সমস্ত ধন সম্পত্তি উনি নষ্ট করে ফেলেন। এমনকি মায়ের কিছু জমানো টাকা আর ব্যাংক থেকে মোটা টাকা ঋণ দিয়ে এই সংবাদপত্রের বিজনেস উনি শুরু করেছেন।
গা বিক্রির বিজ্ঞাপন দেওয়া সত্ত্বেও সংবাদপত্রের চাহিদা এক ফোঁটা বাড়াতে পারেনি স্যার। হাজার হাজার টাকার সংবাদপত্র অফিসে করছে। তাই আমার ধারণা উনি ওনার নিজের মাকে বিক্রি করবেন বলেই এই বিজ্ঞাপনটা ছাপিয়েছেন। চাইলে চাইলে আপনিও যোগাযোগ করতে পারেন স্যার। তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। যত তাড়াতাড়ি সম্ভব আমি রাঘব বাবুর সঙ্গে যোগাযোগ করবো। কারণ আকাশকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে হলে ওর জন্য একটা মা দরকার, একটা মা। কি বলেছেন? আকাশ তো আপনার কি হয় স্যার? আকাশ যে আমার কে, তার সঙ্গে আমার কি সম্পর্ক, পরে দেখা হলে তোমাকে সব বলবো, কেমন? এখন আমি এই মুহূর্তে চললাম রাঘব বাবুর সঙ্গে যোগাযোগ করতে। কল্যাণদা আমাকে চিনতেই পারলেন না। কি করে চিনবেন? কল্যাণদার সাথে দেখা হয়েছিল অনেক বছর আগে। মাঝখানে পার হয়ে গেল কয়েকটা বছর। একটা সত্যি কথা না বলে না আমি থাকতে পারছি না, জানেন তো? কল্যাণদার পথচন্দ্রা আর আমি একই কলেজে পড়তাম। ভাগ্য আমার সাই ছিল না, পড়াশোনা আমি বন্ধ করে দিলাম। কিন্তু চন্দ্রা নিশ্চয়ই পড়াশোনা চালিয়ে যাচ্ছে, জানেন তো? চন্দ্রা খুব ভালো মেয়ে। চন্দ্রাকে যখন আমি দেখতাম তখন আমি মনে মনে ভাবতাম চন্দ্রাকে যদি আমি জীবন সঙ্গী রূপে পেতাম আমি খুব খুশি হতাম, খুব খুশি হতাম, খুব খুশি হতাম। বলো তো ফুলে পথ চেয়ে থাকা ভালো একটা অনুরোধ, এই পাড়ার অঙ্কুশ বাগ দিয়ে 6 বছরের ছেলে কোথায় ঢুকে গেছে, যদি কারো আন্ডারে থাকে তাড়াতাড়ি কমিটির কাছে ছেলেটাকে পৌঁছে দিন।
তুমি গাড়ি বন্ধ কর। ওরে তোর প্রাণ আমাদের বুকে আগুন লাগিয়ে দিল। হ্যাঁ রে, জাদু নাকি একবার ছোপে আমি গান দিয়ে টেনে ছিঁড়ে ফেলবো। তারা যে বলে আর করছিস কেন মাইরি? আরে টোটো তো ছোটবেলার বন্ধু না, মনে পড়ে চন্দ্রা একদিন মুখুল চেপের বাগানে তোকে পাকা আম করে দিয়েছিলাম। আমি মনে করতে পারি না। মনে পড়ে চন্দ্রা সেদিন রথের বেলায় তোকে আমি ফুচকা কিনে খাইয়ে দিলাম। আরে ঠিক আছে, মনে করতে হবে না। ফুচকা খেতে খেতে তুই আমাকে কি বলেছিলি মনে আছে তো? কি বলেছিলাম? বলেছিলি টোটো তুই আমাকে রোজ ফুচকা খাবি আর আমি তোকে রোজ খাবি। কি বললি? আমি ও আচ্ছা বলতো তোকে আমি কাকে বলে বলবো? সময়টা পুরো নষ্ট করে দিল। এরপর দাদা আমাকে বিশাল মাতামাতি করবে। আমার দাদা আমাকে সই সই করে বলেছে এই চন্দ্রা এখনকার সময় একদম ভালো নয়, তাই বলছি সকাল সকাল বাড়ি ফিরবি। এখন এখন আমি কি করি বলো তো? কি করি? হ্যাঁ মনে পড়েছে, আমাকে দাদা যদি আমাকে বকাবকি করে আমি আমার দাদার বুক জড়িয়ে ধরে বলবো আমার কাজ হয়েছে কল্যাণ বাবু, আমার কাজ হয়েছে। আমার দাদা কল্যাণ যে মানুষটা সাক্ষাৎ দেবতা দেবতা। কোথায় আছি কোথায় খুঁজবো? কোন জগৎ নবী নালা আমি তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। আমি তুমি কোথায়? বলতে পারেন আমার স্বামী কোথায়? জঙ্গলে। জঙ্গলে? হ্যাঁ জঙ্গলে। জঙ্গলে যারা চিপাকে সেগুলো খুঁজে নয়, একজন মহিলা। মহিলা কি আপনি? আমি গণমাধ্যম সংবাদপত্রের সম্পাদক রাঘব রাও। আচ্ছা যে ভদ্রলোক নিখোঁজ হয়েছে বলতে পারেন যে আপনার কি স্বামী নাম? আকাশ সান্যাল। আকাশ সান্যাল। আকাশ সান্যাল। গণমাধ্যম সংবাদপত্রের অভিজ্ঞ সাংবাদিক ছোটরাই চৌধুরী 24 ঘন্টার মধ্যে আপনার স্বামীকে খুঁজে আসবে। আশা করি খুব তাড়াতাড়ি আপনি আপনার স্বামীকে ফিরে পাবেন। সত্যি সত্যি বলছি দাদা, খুব তাড়াতাড়ি আমি আমার স্বামীকে খুঁজে পাবো। অফকোর্স, অযথা আপনি নিজের ক্ষতি করবেন না। দিনকাল খুব খারাপ, রাত্রে চরিত্র হয়ে লম্প পড়তে তেমন আমি ইতিমধ্যে কয়েকদিন আগে কয়েকজন মহিলা করে ধরত। তাই বুঝলাম স্বামীকে খুঁজতেছে নিজের সতীত্বটা হারাবেন না। নিকটবর্তী গ্রামে যদি আপনার কোনো আত্মীয় থাকে আপনি সেখানে গিয়ে আশ্রয় নিন। চৌধুরী আপনার স্বামীকে খুঁজে এনে পৌঁছে দেবেন। নিকটবর্তী গ্রামে আমার কোনো আত্মীয় নেই। কোথায় যাবো, কোথায় থাকবো, কে খাই দেবে, কারা দেবে? দুবেলা দুটো ভাত দেবে না, দেবে না, কেউ দেবে না, কেউ দেবে। আজকে ওরা দিনে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার মতো মানুষ কোথায়? মানুষ আছে, মানুষ আছে। হ্যাঁ মানুষ আছে। আপনি আমার বাড়িতে থাকবেন। আপনার বাড়িতে থাকবো। হ্যাঁ আমার বাড়িতে, আমার বাড়িতে। যতদিন না সাক্ষাৎ চৌধুরী আপনার স্বামীকে খুঁজে পাচ্ছে ততদিন আপনি আমার বাড়িতে থাকবেন। বর্তমানে বাড়িতে আছে আমার বুড়ি মা আর একটি কাজের মেয়ে। থাকা খাওয়া পড়ার কোনো অসুবিধা নেই। ফ্যামিলি কোড আপনি কি করবেন? আমার বাড়িতে যাবেন না নিজের বাড়িতে ফিরে যাবেন? আপনি বলুন দাদা, আপনি বলুন। আমার স্বামী মারা যায়নি, তাহলে আমি থাকার জন্য বলতে পারবো কেন? একজন বৃদ্ধ ব্রাহ্মণ তিনি বলেছেন সেই তুলনায় শাশুড়ি মারা গেছে, আমি বেঁচে পারি না। আর আমার বাবা সে কথা শুনে ছাই দিয়েছিল। আর বাবা যখন ছাই দিল তখন আমি কার বাড়িতে থাকবো? আমি কার বাড়িতে আপনার বাড়িতে থাকতে আমি রাজি হলাম দাদা। ওকে, আপাতত কয়েকদিন আপনি আমার প্রেসের কাজ সেলুন করতে থাকবেন। কয়েকদিন পর আমি আপনাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে যাবো। কেমন? এই কে আছে? মকবুলকে পাঠিয়ে দেয়। আচ্ছা স্যার। হ্যাঁ মকবুল শোন, এই ভদ্রমহিলা কয়েকদিন প্রেসের কাজ সেলুন করতে থাকবেন। আচ্ছা। আর যে কথা বলছিলেন বলুন। হোটেল থেকে খাবার দাবার এনে দেবে। কেমন? ঠিক আছে। এটা আপনাকে বলছি। যান মকবুলের সঙ্গে যান। আপনি নয় বলবন বোন স্বামীকে খুঁজতে এসে আমি দাদা পেলাম। আপনি আমার প্রণাম দাদা, আপনি আমার প্রণাম। হ্যাঁ যে কথা বলছিলাম নামটা তো জানা হলো না। অনন্যা।
অনন্যা বাবা বাবা খুব ভালো না, মিষ্টি না। মকবুল যা অনন্যাকে নিয়ে যা। আসুন। হ্যাঁ চলো আসি দাদা। অনন্যা আসামা ঠাসা যৌবন আজ রাতে পরে অনন্যা সুন্দরী শাড়ি ব্লাউজ আমি নিজের হাতে। তারপর অনন্যা সুন্দরী সুদাম শরীরটা আমি বুকে চেপে ধরে বলবো রঙ বসন্তি তোরা ও রঙ বসন্তি তোরা রঙ বসন্তি তোরা ও রঙ বসন্তি তোরা ও রঙ রে ও রঙ বসন্তি তোরা রঙ বসন্তি তোরা ও রঙ বসন্তি তোরা রঙ বসন্তি। তার আগে বলো তুমি কেন ফেলে এলে? আমি জানতাম না এই হাতটা চিঠি মদের মতো ফেলে দিয়ে তুই আমার সঙ্গে বাড়ি ফিরেছ। বাড়িতে ব্যাংকের লোক এসেছে, কালকের মধ্যে টাকা জমা না দিলে বাড়িতে পুলিশ পাঠাবে। কি বললে মা? বাড়িতে ব্যাংকে লোক পুলিশ পাঠাবে? ও মা 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 তুমি ওদের বলে দাও তোমার ছেলে প্রেসের কাছে বাইরে গেছে। পুলিশের হাত থেকে রেহাই পাবি তো? কেন মিথ্যে কথা বলবো না হতভাগা? কালকের মধ্যে তুই টাকা জমা করে দে। টাকা নেই। টাকা নেই? টাকা নেই কেন? আমি অতগুলো টাকা দিলাম, ব্যাংক থেকে অতগুলো টাকা ঋণ করলি, টাকাগুলো গেল কোথায়? সব গোডাউনে পড়ছে। টাকা গোডাউনে পড়ছে? সত্যি করে বল হতভাগা, টাকাগুলো তুই কোথায় খরচ করলি? হাজার হাজার টাকা সংবাদপত্র ছাপা এক বিষয় বিক্রি হয়নি, সব গোডাউনে পড়ছে। মিথ্যে কথা। কি বললে? সবই তোমাকে সব বলেছে। একটুকু সংবাদপত্র গোডাউনে পড়ে নেই। কি বললে তুমি? সৌভিক তোমাকে শয়তানে ভেবে দেখি মার ছেলের মধ্যে ঝগড়া বাঁধাবে, জুতিয়ে মুখ ভেঙে দেবে। মা ও মা সৌভিকের কথা একদম বিশ্বাস করো না মা, একদম বিশ্বাস করো না। ওই শয়তানটাকে কয়েকদিন পর আমি এখান থেকে তাড়িয়ে দেবো তো, তাই মার ছেলের মতো ঝগড়া বাঁধাচ্ছে। টাকাগুলো তুই জুয়া খেলে হারলি, তাই না? বাড়িতে জুয়া রাখতে বসে সম্পত্তিগুলো নষ্ট করলি, পুলিশের ভয়ে পেয়েছে জুয়া রাখার মধ্যে ঋণের টাকাগুলো তুই নষ্ট করলি। বল হতভাগা বল। এত সাহস তোমাকে কে দিল? রাঘব রায়ের গায়ে হাত তোলে? রাঘব রায়ের গায়ে? আমি স্বীকার করছি টাকাগুলো সব আমি জুয়া খেলে শেষ করে ফেলেছি। কি করবে বলো তুমি? আবার কি করবে? কি করবো শুনবি? বলো ব্যাংকের লোক নেই, তোকে আমি পুলিশের হাতে তুলে দেবো। রাঘব রায়কে পুলিশ দেবে? পুলিশের এত সাহস তুমি কে দিল? রাঘব রায়কে পুলিশ দেবে? তাদেরকে বেরিয়ে তো সব রাঘব রায়কে পুলিশে দেবে? বল কে দিলে তো সব রাঘব রায়কে পুলিশে দেবে? কোথা থেকে এত বেরিয়ে তো সহজ? রাঘব রায়কে পুলিশে দেবে? আর তোর একদিন কে আমার একদিন এই ভদ্র মহিলাকে জিজ্ঞাসা করো। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনাকে। আরে জানতো মশাই, বেশি জেরা করবেন না। আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। এই মুহূর্তে আমার যেটা করা উচিত ছিল আমি তাই করলাম। তাই বলুন তো, আপনি বলুন
আপনার কি সম্পর্ক? মা, মা, আরে ছেলে! কি বললেন আপনি? মা, ছেলে? ছি, 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 মশাই, ছি। ছেলে হয়ে আপনি মায়ের গায়ে হাত তুললেন, যে মা আপনাকে 10 রাত 10 দিন করতে পালন করত, অসহ্য প্রসব যন্ত্রণা সহ্য করে আপনাকে এই পৃথিবীর আলো দেখানো, সেই মাকে আপনি মারধর। ছি, 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 ছি। এই যে মা যে পৃথিবীর কত বড় অমূল্য সম্পদ, তা যদি আপনি দেখতে চান তাহলে আমার বাড়িতে চলুন। আপনি দেখবেন ট্রেন অ্যাক্সিডেন্টে মাকে হারিয়ে আকাশ নামে একটা ছেলে কেমন পাগল হয়ে গেছে। আমি যখন উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করলাম, কিন্তু ডাক্তারবাবু বললেন কোন ভদ্র মহিলা যদি মায়ের স্নেহ দিতে পারে তবেই আমার সে সুস্থ হয়ে উঠবে। এই খবরের কাগজে বিজ্ঞাপনে দেখে আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি, যে এই বিজ্ঞাপনটা দিয়েছে। আমি দিয়েছি এই বিজ্ঞাপন। মা বিক্রি করবে? এই করো। মা বিক্রি করবো না। আমি বিক্রি হতে রাজি আছি খোকা। বলো বলো বাবা, বলো তুমি আমার কত দামে দেবে? আমি মানে মায়ের দাম আমি মানে না না বাবা, না, আমতা করো না বাবা, আমতা করো না। এই হতভাগাকে আমি ঋণে মুক্ত করব। বলো বলো বাবা, বলো তুমি আমার কত দামে দেবে? মায়ের দাম কত হওয়া উচিত তা তো আমি জানি না গোপাল, তা আমি জানি না। তবে আপনি যদি দয়া করে আমার বাড়িতে যেতে চান তাহলে মায়ের প্রণালী স্বরূপ আমি এই 2 লক্ষ টাকার চেক আপনার ছেলের হাতে তুলে দিন। না না বাবা, না, ওই চিন্তা তুমি আমার হাতে দাও বাবা, আমার হাতে খোকা রে, এই খোকা, এই 2 লক্ষ টাকার চেক আমি তোর হাতে তুলে দিয়ে আমি নারীর সম্পর্ক মুছে
শুনছেন? আমি এই পৃথিবীর মধ্যে একজন ভাগ্যবান ব্যক্তি যে মা কিনলাম, মা। আর আপনি আপনি এমনই এক হতভাগ্য গর্ভধারিণী মাকে বিক্রি করলেন। আমি কিনলাম আর আপনি কিনলেন, আপনি কিনলেন আর আমি কিনলাম, আমি কিনলাম আর আপনি কিনলেন। সময় সাড়ে 2 লক্ষ টাকার চেক অনেক কাজে আসবে। অনন্যা, অনন্যার জন্য নামি দামি পোশাক কিনতে হবে, নামি দামি অর্নামেন্ট দিয়ে অনন্যাকে মনের মতন করে সাজিয়ে তুলতে হবে। আরে আরে সালা, মা চলে গেলে মা পাওয়া যাবে, কিন্তু অনন্যার মতো নারী চলে গেলে সালা আর পাবো না। শয়তানি বসুন্ধরা, বসুন্ধরা নারীর সম্পর্ক মুছে দিল। তাতে সারা আমার কিচ্ছু যায় আসছে না, কিচ্ছু না। আরে সালা, আমি রাঘব রায় বলছে এই 2 লক্ষ টাকার চেক পেয়ে ফুলে গেল আমার বুকের ছয়নি। তাই তো সারা আমি মায়ের মুখে মারলাম লাথি। শিক্ষকের হাত থেকে যেদিন কেড়ে নেওয়া হলো শাসনের সেদিন থেকে উন্মুক্ত হয়ে গেল এই বিয়াদব তৈরি খেল। ভাঙা দড়ি পার করে দিল গঙ্গা মাইয়া, দুঃখের দিন পার করে দিল গঙ্গা মাইয়া। ভাঙা দড়ি পার করে দিল গঙ্গা মাইয়া, দুঃখের দিন পার করে দিল গঙ্গা মাইয়া। ও গঙ্গা মাইয়া, ও গঙ্গা মাইয়া। বেচার পথে নদী আরামকে ধরে বসে যোগী ভালো মন্দ দিচ্ছি। আজ রাত্রি দ্বীপহরে অপারেশন শুরু হবে। অপারেশন করবেন অভিজ্ঞ লম্পট রাঘব রায়। অনেক চেষ্টা করলাম কিন্তু যোগীর নাম জানতে পারলাম না। পেলাম না, এখান সেখান এদিক সেদিক আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আমার মেয়ে অনন্যার সন্ধান আমি কোথাও পেলাম না, কোথাও পেলাম না। মেয়ে মানুষ, সঙ্গে কেউ নেই, তার উপরে বিস্তীর্ণ মাঠ, ওই হতচারিটা বেঁচে আছে তো। কে আপনি? কোথায় বাড়ি? কাকে খুঁজছে? আমার নাম জনার্দন মন্ডল, বাড়ি চন্দনপুর। খুঁজছি আমার মেয়ে অনন্যাকে। আপনার মেয়ে এখানে কেন আসবে? কয়েকদিন আগে ট্রেন দুর্ঘটনা ঘটেছে, পুলিশ কাউকে ঢুকতে দিচ্ছে না। ওই 3 দুর্ঘটনায় তো কাল হলো বাবা। সেই ট্রেনে ছিল আমার মেয়ের শাশুড়ি মা আর স্বামী। শাশুড়ি মা ঘটনাস্থলে মারা গেল, আর জামাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই বুঝলাম আপনার মেয়ে তার স্বামীকে খুঁজতে দিয়েছে। হ্যাঁ বাবা, হ্যাঁ। ভুল করেছে। এখানে 24 ঘন্টা মাথা আর লম্পতে তালা বুঝলো, পথে পথে মেয়েরা ভয় করছে। আপনার মিত্রকে পৌঁছে থাকে আত্মধর্ম কিনা বলা মুশকিল। তুমি কি বলছো বাবা? হ্যাঁ,
সেই মাতাল নৌপথে নিয়ন্ত্রণ করছে তার নাম রাঘব রায়। রাঘব রায়? খোঁজে দেখতে পারে রাঘব রায়ের গোপন কক্ষে আপনার মেয়ে থাকতেও পারে। তোমার কথাগুলো আমার মনে কাটার মতো বিঁধলো বাবা। ওই হতচ্ছাড়িকে আমি কত করে বললাম যে পুরুত মশাই যখন বলছে, পাড়া প্রতিবেশীরা যখন সাহায্য দিয়েছে, তখন তুই শাখা সিঁদুর মুছে দে, তবু একলা জামাইয়ের খোঁজে যাস নে। কিন্তু হতচ্ছাড়ি আমার কোনো কথাই কানে নিল না বাবা, আমার কোনো কথাই কানে নিল না। আপনার তো বেশ রোগ মশাই, স্বামী বেঁচে আছে না মারা গেছে না জানি শাখা সিঁদুর মুছে দেবে। পুরুত মশাইয়ের বিধান। আর বিধানে নিকুঞ্জ করছে। আপনি আসুন আমার সঙ্গে। কোথায় কোথায় যাবো বাবা? রাঘব রায়ের গোপন কক্ষে আরাম কেদারে বসে যে মহিলা ভালো মন্দ গিয়েছে সে আপনার মেয়ে কি না? না বাবা না, সে আমার মেয়ে হতে পারে না, কারণ আমার মেয়ে এখানে ভালো মন্দ খেতে আসেনি, এসেছে সে স্বামীর খোঁজে। তার মুখে কি ভালো মন্দ উঠবে? উঠবে না, উঠবে না বাবা, উঠবে না, উঠতে পারে না। তোমার যদি অন্য কাউকে জানা থাকে তুমি আমাকে বলো বাবা, আমি সেখানেই যাবো বাবা, আমি সেখানেই যাবো। ভুল করছে। আগেই বললাম এখানে 24 ঘন্টা মাতাল নৌপথে তকরাবি চলছে, পথে পথে মেয়েরা ভয় করছে। আপনার মেয়েকে যখন কোথাও খুঁজে পাওয়া গেল না, নিশ্চয়ই রাঘব রায়ের গোপন কক্ষে আছে। আচ্ছা এখন আমি এলাম। দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো বাবা। তুমি যখন এত করে বলছো তখন আমি রাঘব রায়ের গোপন কক্ষে যাব। তুমি আমাকে সেখানে পৌঁছে দাও বাবা, তুমি আমাকে সেখানে পৌঁছে দাও। আসুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো বাবা, চলো, আমাকে নিয়ে চলো বাবা, আমাকে নিয়ে। হতচ্ছাড়ি অনন্যা, কেন তুই এই বাবার কথা শুনলি না মা? যদি কোনো অঘটন ঘটে যায়, শাখা সিঁদুর তোর সতীত্ব ফিরিয়ে দেবে তো? পাড়া প্রতিবেশীরা তোকে পাড়ায় ঘাড় দেবে তো? দাদা, আমি ভাবতে পারছি না, আমি চিন্তা করতে পারছি না, আমি চিন্তা করতে। হ্যাঁ, চলো চলো বাবা, চলো, তুমি আমাকে নিয়ে চলো বাবা, তুমি আমাকে সেখানে নিয়ে যাও। ভদ্রলোকের মনে কি আছে আমি জানি না। সারাদিন অপেক্ষা করলাম, কেউ আমার স্বামী কোনো সন্ধান দিতে পারলো না। কে সামনে, কারা সামনে, কোথায় সামনে আমি জানতেও পারলাম না। না না, আর এখানে অপেক্ষা নয়, আর অপেক্ষা নয়, আর মরে কেড়ে আমি এখান থেকে চলে যাবো। আমি চলে যাব। কেন ভেঙে পড়ছো না? মনকে বোঝাও, শান্ত দাও, স্বামীকে নিশ্চয়ই দিতে পারবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, দেখো তো নন্না, নেকলেসটা পছন্দ হয়েছে? নেকলেস? হ্যাঁ, নেকলেস তোমার জন্য নিয়ে এলাম। নেকলেস বলতে আমি এখানে আসি দাদা। বললে? আমি স্বামীর খোঁজে এলাম, স্বামীকে চাই। আপনি বলে কথা দিয়েছেন তাড়াতাড়ি আমার স্বামীকে আমার কাছে পৌঁছে দেবেন। দেবো তো, দেবো তো। অভিজ্ঞ সাংবাদিক অনুরায় চৌধুরী তোমার স্বামীকে জোর কদমে খুঁজছে। আশা করি খুব তাড়াতাড়ি তুমি তোমার স্বামীকে ফিরে পাবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, অনন্যা, অনুমতি দাও, নেকলেসটা গলায় পরিয়ে দিই। দাদার যে ছোট্ট উপহার বুঝি তোমার পছন্দ হচ্ছে না অনন্যা? আমি চাই না দাদা, উপহার আমি চাই না। আমি আমার স্বামীকে চাই। স্ত্রী জীবনে সাহায্য স্বামীর ভালোবাসা ওই নেকলেসটা নয়। ওই নেকলেসটা বললে হয়তো আমাকে আরো সুন্দর দেখাবে, কিন্তু যার জীবনে স্বামীর সুন্দরতা বিরাজ করছে সে সুখী হবে তো? বললে? হাজারবার শুনলাম অভিজ্ঞ সময়ের জন্য একজন আমার স্বামীকে আমার কাছে পৌঁছে দেবে। সেই অভিজ্ঞ সময়ের জন্য একজনকে আমি চোখেই দেখলাম। বলুন দাদা, বলুন, আমার স্বামীকে ফিরে পেতে আর কতদিন আমাকে এখানে অপেক্ষা করতে হবে? ঘুরে মেলা ফোনে ঘুরে গেলে চলবে না অনন্যা, মনকে বোঝাও, সান্ত্বনা দাও, স্বামীকে নিশ্চয়ই দিতে পারবে। হ্যাঁ, যে কথা বলছি না অনন্যা, অনেক স্বপ্ন নিয়ে তোমার জন্য নেকলেসটা আমি গড়িয়ে এনেছিলাম। গলায় পড়বে নেকলেস, পরিধানে পড়বে আধুনিক পোশাক, আধুনিক কাজে সজ্জিতা অনন্যা হবে, অনন্যা অসাধারণ। ঠিক আছে ঠিক আছে, ওই যখন তোমার চাইছে না তখন আমি নেকলেসটা ফিরিয়ে নিয়ে যাচ্ছি। না দাদা, না, ফিরিয়ে নেবে না দাদা, ফিরিয়ে নেবে না। আপনার যখন মন চাইছে নেকলেসটা আমাকে পরিয়ে দিন। সত্যি সত্যি বলছি অনন্যা, তুমি নেকলেসটা গলায় পড়বে। আমি জানতাম নেকলেসটা ফিরিয়ে দিয়ে দাদা কিন্তু অসম্মান করবে। এসো এসো অনন্যা, এসো, আমি তোমাকে নেকলেসটা পরিয়ে দিচ্ছি, এসো। কি সুন্দর দেখাচ্ছে অনন্যা, এবার একটু হাঁ করো, মদ
আমি মদ খাবো? মদ নয়, এটা বুকের জ্বালা জোগানোর মহা ঔষধ। একটু খেয়ে নাও, দেখি স্বামীকে একদম মনে পড়ছে না, জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে গেছে। এখন আমি তোমার মুখে মদটা ঢেলে দিচ্ছি। অতুল সঙ্গিনী যাও, অতুল সঙ্গিনী, আমি জীবনে কখনো মদ ছুঁইনি, আজও ছুঁবো না। দয়া করে আমাকে মদ খাওয়ানোর চেষ্টা করবেন না, করবেন না। বোকা মেয়ে, স্বামীকে মনে রেখে শুধু শুধু মনটাকে কষ্ট দিচ্ছে গা। কিন্তু না অনন্যা, আমি তো তোকে কষ্ট পেতে দেব না। আমি যেহেতু তোকে বোনের আসনে বসিয়েছি, তখন বোনের প্রতি দাদার কর্তব্য তো অসীম। নেহা কর, আমি তার মুখে মদটা ঢেলে দিচ্ছি। না বলে না অনন্যা, না বলে না, না বললে দাদা কষ্ট পাবে, সেটা তোর ভালো লাগবে। নেহা কর, আমি তোর মুখে মদটা ঢেলে দিচ্ছি। চলে গেল, বুকটা জলে পুড়ে যাচ্ছে। কে আছো? কে আছো? আমাকে একটু জল দাও, আমাকে একটু জল দাও, আমাকে একটু জল। মাথার আমার ছিমছিম করছে কেন? চোখ দুটো দিয়ে খুব জড়ি আসছে কেন? ওই তো পৃথিবীটা কত সুন্দর দেখাচ্ছে, আর একটু একটু করে মনে জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যাচ্ছে। আমি আরো মদ খাবো, আমি আরো মদ খাবো। দাও, আমাকে মদ দাও, আমাকে মদ দাও, আমাকে মদ দাও, মদ দাও। Thank you, my darling. মনটাই আমার ভেসে গেল এই মদের নদীতে। মনটাই আমার ভেসে গেল মদের নদীতে। মনটাই আমার ভেসে গেল মদের নদীতে। প্রেমের নাগর দাঁড়িয়ে দেখে, প্রেমের নাগর দাঁড়িয়ে দেখে ভাসে করতেছে। প্রেমের নাগর দাঁড়িয়ে দেখে ভাসে করতেছে। মনটাই আমার ভেসে গেল মনের নদীতে। মনটাই আমার ভেসে গেল মনের নদীতে। মনটাই আমার ভেসে গেল মনটাই আমার ভেসে গেল মনটাই আমার ভেসে গেল হতচারী, তুই এখানে মদ খাচ্ছিস, তুই এখানে স্বামীর সন্ধানে এসেছিস, স্বামীকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে যাবি, আর তুই এখানে। আমি কোথায় এলাম? না না, আমি তোর মুখ দেখতে চাই না, আমি তোর মুখ দেখতে চাই না। কে তোমাকে এখানে আসতে বলেছে? আনন্দমণ্ডল, চলে যাও, চলে যাও এখান থেকে। এই অনন্য সানাল কাউকেই চেনে না, কাউকেই না। তুই তোর স্বামীকে চিনিস না? কে স্বামী? ওই আজকের আকাশ সানাল মরে গেছে। কি বললি হতভাগী? মরে গেছে? হ্যাঁ, এই দেখো না, দেখো কেমন করে তোমার সামনে আমি আমার স্মৃতির সিঁদুরটা মুছে হতচারী, যে সিঁদুর মুছে ফেলার জন্য সেদিন আমি তোকে বললাম, ওই পুরোহিত মশাই তোকে বললো, আর সেই সিঁদুর আজ তুই নিজের হাতে মুছে দিলি। কেন মুছে দিলাম জানো? সালাই পুরনো সিঁদুরটা না, স্মৃতির আগে অট্ট বেশি নোংরা, তাই তো নিজের হাতে মুছে দিলাম। না তুই মনটাই আমার ভেসে গেল মনের নদীতে। মনটাই আমার ভেসে গেল মনের নদীতে। মনটাই আমার ভেসে গেল মনের নদীতে।
দাদা, আমি ভাবতে পারছি না, আমি চিন্তা করতে পারছি না, আমি চিন্তা করতে পারছি না, আমি ভেবে কাজ নেই কাকা বাবু, আপনি বাড়ি ফিরে যান। কে বাবা তুমি? আমার নাম রাঘব রায়। আচ্ছা আচ্ছা, তুমি বলতে পারো বাবা, তুমি বলতে পারো আমার এই মেয়েটার হাতে মদের বোতল কে তুলে দিল? আবে কি বললে? তো তুমি? আপনি জানেন কিনা আমি জানি না, অনন্য স্বামীর জন্য ভীষণ কষ্ট পাচ্ছিল, এক কষ্ট রাঘব করার মহা উৎসাহের মন, তাই তো অনন্যকে আমি বাবা মেয়েটাকে তুমি মদ খেতে বাধ্য করলে। করলাম দাদা বাবু, করলাম। বাবা হয়েছে কাজটা আপনি কোনোদিন করতে পারেননি, আমি করলাম, তাই না কাকা বাবু? তুমি যান কাকা বাবু, যান। কদিন পরে সেখানে দেখবেন অনন্যা কেমন তার স্বামীর জ্যান্ত মাথাটা চিপিয়ে চিপিয়ে খাচ্ছে। আমি না 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 না, আমার আর কিচ্ছু করার নেই, আমার আর কিচ্ছু করার নেই। আমার যেটুকু করার ছিল আমি করে দিয়েছি, বাকি কাজটা করবেন আপনি। কদিন পর সে মেয়েটাকে এখান থেকে সঙ্গে করে বাড়ি ফিরে না বাবা না, কদিন পর নয়, কদিন পর নয়, আজ এখন এই মুহূর্তে ওই হতচ্ছাড়িকে আমি এখান থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এইখান থাকলেও আমার মদ খাবে, আমার মদ করবে বাবা হয়ে। আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না বাবা, আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। অনন্যা তৈরি হয়েছে, আমি তোকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে যাবো। অনন্যা অনন্যাকে ফিরিয়ে নিয়ে যাবার চেষ্টা করলে এই বড় শকুনটার হাড় পাঁজর ভেঙে গুঁড়িয়ে দেবে। তারা মা বিক্রির টাকাগুলো খরচ করে নেকলেস করে আনলাম, মুখে উঠবে আমরা রাটি। আরে শালা, আগে তো কিছুদিন ভোগ করি, তারপর না হয় অরণ্যা ফিরে যাবে বাপের বাড়ি। আচ্ছা, আপনাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনারা সবাই আমার কথাটার উত্তর দেবেন। হ্যাঁ, আচ্ছা আমাকে বলুন, নারী হরণ আর নারী ধর্ষণ এটা কে শিখালো বলুন তো? জানে? ঠিক আছে, আমি আপনাদের বলে দিচ্ছি। রাবণ নাম হয়ে রাবণ গুরু, নাম বাবুর বাগানে আইল অলি কুসুম কলি বাবুর বাগানে, আইল অলি কুসুম কলি বাবুর বাগানে, তুলবো ফুল গাঁথবো মালা পরবো দুজনে, তুলবো ফুল গাঁথবো মালা পরবো দুজনে, আইল অলি কুসুম কলি বাবুর বাগানে, আইল অলি কুসুম কলি বাবুর বাগানে, আইল অলি কুসুম কলি বাবুর বাগানে, আইল অলি কুসুম কলি বাবুর বাগানে। না না না, দাদা কোথায় গেছে আমি জানি না, কিন্তু কিন্তু বৌদি আমাকে বলছে তোর দাদা কোথায় গেছে তুই নিশ্চয় জানিস। আরে বাবা, দাদাকে আমায় বলে গেছে নাকি যে আমি জানবো? বুঝতে পেরেছি, আমি বৌদির আসল উদ্দেশ্য বুঝতে পেরেছি। বৌদি চাইছে আমি গ্রামের বাড়িতে ফিরে যাব, নিশ্চয় যাব, তবে পড়াশোনা শেষ করে। কবে তুমি পড়াশোনা শেষ করছো চন্দ্রা? আরে সবই অনেকদিন পর দেখা হলো। বলো বলো বলো, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো তো চন্দ্রা? এতক্ষণ ভালো ছিলাম না, তবে তোমাকে দেখার পর ভালো হয়ে গেলাম। সত্যি চন্দ্রা, কলেজ জীবনের কথাগুলো না ভীষণ মনে পড়ে। তোমার মনে পড়ে চন্দ্রা, একদিন কলেজের ক্লাস চলাকালীন তুমি আমাকে কলম ছুঁড়ে মেরেছিলে, তারপর কি বলেছিলে মনে পড়ে?
তুমি আমাকে বলেছিলে সৌভিক আমার পরে তাকাচ্ছ না, মনে আছে তাহলে? আরো অনেক কিছু মনে আছে। কলেজের গেট থেকে বেরোনোর সময় তুমি আমাকে একদিন বলেছিলে সৌভিক কাল আবার দেখা হবে তো। তুমি কি বলেছিলে মনে আছে বাবা? না, বলো কি বলেছিলাম? মনে পড়ছে না তাই তো? না। শোনো, হ্যাঁ। তুমি আমায় বলেছিলে হ্যাঁ, যে চন্দ্র হবে। সেই তো আবার কাছে রেখে বলো না কিছু